তৃণমূল জামানা শেষ হতে রাজ্য জুড়ে বিভিন্ন পৌরসভায় গণ ইস্তফা দিতে শুরু করেছেন বিভিন্ন কাউন্সিলর চেয়ারম্যানরা। এমনকি পাহাড় প্রমাণ দুর্নীতিতে নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতাকর্মীর। নতুন সরকার ক্ষমতায় আসতে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। এবার তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে চড়া সুর শোনা গেছে রাজ্যের উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষের গলায়। নতুন সরকার গঠন হওয়ার পর প্রথমবার শ্যামনগরে দলীয় কর্মী সমর্থকদের মাঝে উপস্থিত হন উপমুখ্যমন্ত্রী। সেখানে তাকে সংবর্ধিত করা হয়। তাকে শুধু একটা পশু হিসাবে ভাবা হচ্ছে। কি হচ্ছে আজকে? কি হলো? মাইকে এত ডিস্টার্ব কেন? গরু শুধু পশু নয়, বা আর পাঁচটা পশুর মতো নয়, গরু তার থেকে আলাদা কিছু। যেমন আমাদের দেশে তো বহু নদী আছে, সব নদী সব জায়গায় জল আছে, জল পবিত্র, কিন্তু সব নদী গঙ্গা নয়। নদীর মধ্যে গঙ্গা আর পশুর মধ্যে গরু, এই দুটো আলাদা। আর আমাদের পূর্বপুরুষরা সেইভাবে দেখে এসছেন, গরু আমরা পালন করি না, সেবা করি, আমরা গো সেবক। আর তাকে মা বলি, যেমন প্রকৃতিকে মা বলি, গাছপালাকে মা বলি, গঙ্গাকে মা বলি, গরুকেও মা বলি। আর এটা এমনি বলিনি, আমাদের পূর্বপুরুষরা বহু বছর ধরে তাকে লালন পালন করেছেন, উপকার পেয়েছেন। গরু কোনো ক্ষতি করে না কারো, বাচ্চা সামনে এলো মারে না তাকে। তার মূত্র, তার গোবর থেকে আরম্ভ করে তার চামড়া, তার শরীরের প্রত্যেকটি অংশ বেঁচে থাকতে সে শ্রম দেয়, সে দুধ দেয়, গোবর দেয়। মরে গেলে তার শরীরের সব জিনিস আমাদের কাজে লাগে। পশু তৈরি করেছেন ভগবান, ভারতীয় উপমহাদেশেই পাওয়া যায় বেশি। তাকে এখন দুনিয়ায় সব জায়গায় নিয়ে যাচ্ছে। আমি হরিণঘাটা থেকে আসছি, এখন গির প্রজাতির গরু গুজরাট থেকে আমরা নিয়ে এসে এখানে চাষ করছি। সেই গরু নিয়ে গেছে ব্রাজিল, তাকে উন্নত করেছে, 50-60 লিটার দুধ দেয়। ভারতীয় গোবংশ সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ, আর তার মতো পবিত্র উপকারী প্রাণী পৃথিবীতে নাই। তার সঙ্গে বাকি পশুর মতো ব্যবহার আমরা করতে পারি না। দেশে আইন আছে, গোহত্যা বন্ধ করার আইন নাই এখনো, কিন্তু গরুকে যদি কেউ হত্যা করতে যায় তার জন্য আইন আছে, কিভাবে কি করবে, অনুমতি সাপেক্ষে। সেই জন্য সেই আইনটাকে আমরা আবার সবার সামনে তুলে ধরেছি। 4টে ভাষাতে বিভিন্ন পত্রিকাতে অ্যাডভার্টাইজ করে সেই আইনের অর্থ কি, কি করা উচিত, কি করা উচিত নয়, সব তুলে দেওয়া হয়েছে। তাতে গরুর হাট বন্ধ হয়ে গেছে, পাচার বন্ধ হয়ে গেছে। আমরা বন্ধ করতে যাইনি, কারণ আইন না মানাটা এখানে ফ্যাশন হয়ে গেছে 50 বছর ধরে। যে যত আইন ভাঙতে পারে সে তত বড় নেতা, তত বড় বাহুবলী। তাই সবাই মিলে আইন ভাঙে। হেলমেট না পরাটা ফ্যাশন হয়ে গেছিল, 2-1 টাকা আটকেছে তো হেলমেটের দোকানে লাইন লেগে গেছে। কিছু লোকের আইন না মানাটা তাদের পৈতৃক অধিকার মনে করে। বাংলাদেশ পাকিস্তানের চেয়েও খারাপ অবস্থা। 2-3টা ঘটনা হয়েছে, আপনারা দেখেছেন। আমাদের সরকার কি করতে যায় দেখিয়েছে। পাক সাকাশে লাঠি চলেছে, সেই পার্কাসে যেখানে রামনবমীর দিন বাসের মাথায় গেরুয়া পতাকা বাঁধা ছিল, বাস থামিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল, সেইখানে পুলিশ লাঠি ভেজেছে, ফাঁকা হয়ে গেছে, পাক সাকাশ হয়ে গেল। রাজাবাজারের রাস্তার উপরে নামাজ পড়তে এসেছিল কিছু লোক, বলছে আমরা পড়বো, মানবো না। পুলিশ তাদের একটা সময় দিয়ে বলেছে এর মধ্যে ঠিক করো না, কি করো, তারপরে আমরা করব। চুপচাপ চলে গিয়ে মসজিদে নামাজ পড়েছে। তো শক্তের ভক্ত আর নরমের জম, এটা দুনিয়ার নিয়ম। কাউকে বেশি হাওয়া দিয়ে শের বানানো হয়েছিল, আসলে বিড়াল সব, সেটা দেখতে পেয়েছেন 15 দিনে। আইনের উপরে কেউ নয়, সবাইকে আইনের নিচে থাকতে হবে। সে আমি মন্ত্রী হই, সে পুলিশের অফিসার হন, সাধারণ নাগরিক হন। আইন মানলে সবার সুবিধা, আর যদি কেউ না মানে তারও অসুবিধা, আমাদের সরকারের অসুবিধা। অনেক কিছু করতে হবে, তো সেটা যেন সুযোগ না আসে। লোকে বুঝে গেছে যে এরা বলবে না, করে দেবে। কারণ আমরা বলিনি কোনদিন বুলডোজার চালাবো। যেই বুলডোজার চলেছে দেখছেন, সবাই বলছে বুলডোজার চাই, সব জায়গায় চলতে আরম্ভ করেছে। ঘোষণা করার দরকার নেই। তাই আমি বলছি যে যেটা বলেছি সেটা তো করছি, যেটা বলিনি সেটাও করবো আমরা প্রয়োজন হলে, এই দেশের স্বার্থে, এই সংবিধানের স্বার্থে। এখানকার লোকেরা এর আগের সরকার, তার আগের সরকার এরকম ভাব করেছিল পশ্চিমবাংলা ভারতের কোনো অংশ নয়, এখানে ভারতের সংবিধান কোর্ট চলে না, কিন্তু এটা চলে, সেটা আমরা দেখিয়েছি এবং আগামী দিনে মানতে হবে। কোর্ট সংবিধানের উপরে কেউ নয়। ভারত আগে এই দেশের যারা আসল নাগরিক, মালিক, তারা যদি মনে করে আমরা এই দেশ আমাদের মতো বানাবো, কোনো শক্তি আটকাতে পারবে না, এটা আপনারা প্রমাণ করেছেন। সেই না আপনাদের সরকার আপনাদের কাজ করছে, আপনাদের মতোই কাজ করবে। অনেকদিন অপেক্ষা করতে হয়েছে, 50 বছর আমরা অপশাসন দেখেছি, আইনের রাজত্ব দেখিনি।
শাসকের আইন দেখেছি, আইন না মানাটা ফ্যাশন ছিল, এখন আইনের আয়ত্ত হবে, সবাইকে আইন মানতে হবে। সেখানে এই যে 2-3 প্রজন্ম যারা বড় হয়েছে তারা জানে না আইনের শাসন কি হয়, সুশাসন কি হয়, প্রজার কোনো অধিকার থাকতে পারে মানুষের। ওসি শোনে না, থানায় গেলে রিপোর্ট নেয় না, এফআইআর নেয় না, ধর্ষণেরও কেস নেয় না, বিডিও শোনে না, এসডিও শোনে না, কোথাও শোনে না কেউ, প্রধান শোনে না, পঞ্চায়েত শোনে না, কাউন্সিলর শোনে না। টাকাতেই কথা বলে, টাকা দিলে কথা হয়, সে থেকে তো টাকা দিলেও কাজ হতো না, এরকম পরিস্থিতি হয়েছে। আজ কাউকে আমার মানা করিনি, 4 তারিখের পরে পঞ্চায়েতকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রধানকে সমিতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পালিয়ে গেছে, পুরসভা চলছে না, পঞ্চায়েত চলছে না। আমি আজকে বললাম আমাদের চিফ সেক্রেটারি, চিফ মিনিস্টারকে যে একটা রাস্তা বার করুন। এই যারা লুটপাট করে ভয় দেখিয়ে ইলেকশন জিতে এসেছিল তারা আর আসছে না ভয়তে, পাবলিকের মারের ভয়। তো পঞ্চায়েত চলবে কি করে? একটা রাস্তা বার করুন, সরকারি অফিসারদের দায়িত্ব দিন, তারাই ডেভেলপমেন্টের কাজ করুন, সরকার টাকা দেয়, সেটাও হচ্ছে। যেমন অনেক পৌরসভাতে অ্যাডমিনিস্ট্রেটর বসেছে, অফিসাররা চালাচ্ছেন, এখানেও তাই চলে। এই ফার্স্ট ইলেকশন চুরি করে জেতা আর পয়সা চুরি করার ধান্দা বন্ধ হয়ে গেছে। যারা করতো তারা পালিয়ে গেছে, পালিয়ে যেতে পারবে না কোথাও, আইনের হাত অনেক লম্বা, অন্য রাজ্য থেকে তুলে নিয়ে চলে আসবো আমরা। আর দেখতে পাচ্ছেন কেউ পুলিশের ভয়ে দরজা বন্ধ করে বসে আছে, কেউ অন্য জায়গায় লুকিয়ে আছে, কেউ তো সুইসাইডই করে নিয়েছে। এমন কাজ করেছো কেন যে 15 বছর ক্ষমতায় থাকার পরে চোর চোর শুনতে হয় মুখ্যমন্ত্রী, নেতাদের চোর শুনতে হয়, বাড়ি ছেড়ে পালাতে হয়, সুইসাইড করতে হয়। মমতা ব্যানার্জি পুরো সমাজকে করাপ্টেড করেছে, পুলিশ অফিসার থেকে সমস্ত অফিসারদেরকে করাপ্টেড করেছে, বাধ্য করেছেন না চাকরি করতে পারবে না। এরকম বহু অফিসার আগে যোগাযোগ ছিল, এখনো হচ্ছে, আইপিএস, আইএএস, ডব্লিউবিসিএস, এদেরকে কম্পালসারি ওয়েটিং বা গ্যারেজ করে দেওয়া হয়েছে। ডজন অফিসার যারা যোগ্য, যারা মাথা নত করেনি, তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি। আর যত বড় তাবেদার চোর, সে হচ্ছে ওদের সবচেয়ে চোখের মণি, আর সবাই তাদেরকে চেনে। পুলিশ অফিসারের নাম এসছে, আইপিএস দেখছেন সব জায়গায় তার নাম আসছে। আমাকে একজন আইপিএস এসেছিলেন, কথা হলো, বলে স্যার এই যে পুলিশ ওয়েলফেয়ার বলে একটা সংস্থা তৈরি করেছেন পুলিশরা, প্যারালাল, তারা দেখবে কার প্রমোশন হবে, কার ট্রান্সফার কোথায় হবে, কি হবে না হবে। ও সিনিয়র অফিসারের কোনো মূল্যই নেই, হে এসপি কেও মানে না, একজন ইন্সপেক্টর। বলে এরকম কিছু লোক ছিল, তারা বসে থাকতো, ফুটানি মারতো, টাকা খেত, কোনদিন ডিউটি করলো না। বলে এখন বলে 4 তারিখের পরে দেখি গেটে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, রৌদ্র ডিউটি করছে, কিছু বলতে হয় না, বুঝে গেছে কারা ক্ষমতায় এসছে, এবার কি হবে। তো সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন, যা করার অনেক অন্যায় অপরাধ করেছেন জানি আমরা, সে দেখা যাবে পরে, এখন তো ঠিক করে কাজ করুন, না হলে কিন্তু সমস্যা আছে। সবাই বুঝেছে, কিন্তু কিছু যেমন মুখ্যমন্ত্রী এখনো বুঝতে পারছেন না যে উনি হেরে গেছেন। আমি কিন্তু 200 সিট জিততাম, এখনো বলছি, হয় কিনা? অনেকের চোখের সমস্যা হয়, কানের সমস্যা হয়, মাথা কাজ করে না, সকাল হয়ে গেল বুঝতে পারে না সকাল হয়েছে, সন্ধ্যা হয়ে গেলে বুঝতে পারে না সন্ধ্যা, চাঁদকে সূর্য মনে করে। তারও তাই হয়েছে, এখন বুঝতে পারছেন না যে উনি হেরেছেন না জিতেছেন। তাই দেখে কিছু অফিসার এখন সেই স্বপ্নের ঘরে আছে যে আমরা এখনো সেই রাজত্বে আছি। অনেকে বলে না মুঘল রাজত্ব ভালো ছিল, ইংরেজ রাজত্ব ভালো ছিল, আছে আমাদের সমাজে লোক এখনো কিছু লোক সেই ঘরে আছে। তাদেরকে একটু ঝাঁকানি দিতে হবে ভালো করে, যেন ঘুমটা ভাঙে। ঝাঁকানোর ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করুন না আপনারা, আপনারা ঠিক থাকুন, আপনারা কাজ করুন, হিম্মতের সঙ্গে কাজ করুন, নতুন বাংলা করতে হবে। ব্যবসায়ীরা ফোন করছেন যারা একসময় বাংলায় কাজ করেছেন, পালিয়ে গেছেন, দুবাই থেকে, লন্ডন থেকে, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে, দিল্লি থেকে, মুম্বাই থেকে, যে স্যার কবে আসবো, আমরা কাজ করতে চাই। আরে হ্যাঁ, আমরা একটু ঘরটা গুছাই, আপনারা কাজ করবেন, তার অনুকূল পরিবেশ চাইতো। আপনি পুলিশের সহায়তা পাবেন না, আপনি বিএলএর সুবিধা পাবেন না, জমি কিনতে গেলে অসুবিধা হবে, সেই রাস্তাগুলো করে দিয়ে এসে যেন কাজ শুরু করে দেন আপনারা। সেদিন আমি আইসিআইসিআই কে ফোন মিটিং নিলাম, অ্যাসোসিয়েশনের মিটিং নিলাম কালকে আমার ডিপার্টমেন্টে, সবাই রেডি আছে, তারা প্রস্তাব দিচ্ছে কি করতে হবে, কিভাবে করতে হবে, জমির কি সমস্যা আছে, মানে সব সমাধান করবেন, সময় দিন, মন্ত্রিসভাটা বাড়ুক, আরো লোক আসুক, কিছু লোক কর্মচারী নিতে হবে, লোক নাই, আপনাদের উপযোগী ব্যবস্থা করে দেবে যাতে আপনারা কাজ করতে পারেন। প্রত্যেকটি মানুষ বাংলার কাজ করে বাংলাকে নতুন গড়তে চাইছে। আর এই 50 লাখ ছেলে যারা বাংলা ছেড়ে চলে গেছে পেটের জন্য, বুড়ো মা মাকে ছেড়ে, বউকে ছেড়ে, বাচ্চা ছেড়ে, আমরা চাই তারাও ফিরে এসে নতুন বাংলা গড়ায় হাত লাগাক, বাড়িতে থেকে, পরিবারের সঙ্গে থেকে, ব্যবসা বাণিজ্য করে, কাজকর্ম করে, চাকরি করে এখানে খাক, আর নতুন বাংলা গড়ায় হাত লাগাক। 50 লাখ যুবক বাংলা ছেড়ে গেলে নতুন বাংলা কে গড়বে? তার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, সেখানে যা বাধা ছিল হটাচ্ছি, জঞ্জাল সাফাই চলছে এখন, তারপরে রাস্তাঘাট সব ঠিক হবে, সবাই আর এটা বুঝতে পারবেন, সবাই কাজ হাত লাগাবেন।
কিছু কাজ হয়েছে হচ্ছে, বুঝতে পারছেন কিনা? বোঝা যাচ্ছে?